পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন অভূতপূর্ব এক ভোট গ্রহণ পর্ব এই রাজ্য বিধানসভার ক্ষেত্রে দুটি ধাপে আজকে শেষ হলো। নজিরবিহীন কেন না, এইবারের ভোট গ্রহণ বা ভোটের হার ইতিহাসের সমস্ত রেকর্ডকে ভেঙে দিল দুটি দফাতে। প্রথমটাতে 93% একটু বেশি এবং দ্বিতীয়টাতে 91-92% কাছাকাছি। এখনো পর্যন্ত একদম ফাইনাল হিসেব আসছে, কিন্তু অ্যাভারেজ যদি দেখা হয় হিসেবটা এরকমই। এখন প্রত্যেকেরই মনের মধ্যে এইবার উৎকণ্ঠা যে কি হয়, ফলাফল কি হবে, কে সরকার গঠন করবে। কিন্তু এটা এবার মেনে নিতে হবে যে এই ভোট গ্রহণটার উদ্দেশ্য যেটা, যে মানুষের ভোটাধিকার প্রয়োগ, সেইটা কিন্তু অলরেডি জিতে গেছে। যদি এটাকে 92% একটা অ্যাভারেজ হিসেবে দেখা যায়, এই রকম অভূতপূর্ব মানুষের বেরিয়ে এসে ভোট দিতে পারা বা ভোট দেওয়া, সেটা অনেক কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। সুধী দর্শকবৃন্দ, আপনাদেরকে দুই একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি, একেবারেই হয়তো ফেলে দেওয়ার মতো না। আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন এই উদাহরণগুলো এবারে এই ভোট গ্রহণ পর্বে কতটা যুক্তিসঙ্গত বা এই আলোচনার ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক। প্রথম উদাহরণ যদি এইভাবে দিই যে একটি মানুষকে ধরা যাক একটি ঘরে বছরের পর বছর ধরে সেই মানুষটি যথেষ্ট সুস্থ ছিল এবং সমৃদ্ধশালী ছিল, এবং সেই মানুষটিকে কোনো রকম এক চক্রান্তের দ্বারা বা তার অসহায়তার কোনো কারণে একটি ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে বন্দি করে রাখা হলো। তাকে অন্য কোনো মানুষের সঙ্গে মিশতে দেওয়া হয় না, মানে কথা বলতে দেওয়া হয় না, আলাপ আলোচনা করতে দেওয়া হয় না, বহির্জগতের সঙ্গে কোনো রকম সুযোগ সুবিধা পরিষেবা কিছুই তাকে ব্যবহার করতে দেওয়া হয় না। পাল্টা সে যদি কোনো রকম ছটফট করে, যন্ত্রণা প্রকাশ করে, হাহাকার করে বা প্রতিবাদ করে, তার উপর নেমে আসে অকথ্য অত্যাচার। এবং তার সাথে তার যেটুকু যা জমানো সম্পদ ছিল, সেটা হতে পারে টাকা পয়সা, হাতের ঘড়ি থেকে গয়না, যা কিছুই হোক, একটু 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 করে সেগুলো তার হাত থেকে কেড়ে নেওয়া বা সরিয়ে নেওয়া। কোনো কোনো সময় তার যদি কোনো রকম সইয়ের প্রয়োজন হয়, যে সমস্ত সম্পত্তিগুলো থাকে, সেক্ষেত্রে তাকে জোর করে সেগুলোও করিয়ে নেওয়া। এরপর এই বাড়িটাতে ধরা যাক খুব একটা মানুষজন আসে না বা খুব একটা মানুষজন আসতে পছন্দ করে না, এরকম একটা পরিস্থিতি। তাহলে যে মানুষগুলো বা যে মানুষটি এই মানুষটিকে বন্দি করে রাখলো, সে তাকে কি কি পরিষেবা দিল? বেঁচেটা থাকুক, কোন রকমে সে বেঁচেটা আছে। এরকম একটা পরিস্থিতিতে যদি এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে এই মানুষটির সামনে আর একটি বাইরের কোনো মানুষ আসলো, নিরপেক্ষ কোনো মানুষ, একটি কাগজ মাঝখানে কোনো একটি ঘরে টেবিলের ওপর রাখা থাকলো এবং বলা হলো যে তুমি গিয়ে লেখো যে তুমি কেমন আছো। এখন যার কাস্টাডিতে এই মানুষটা, বা বলা যায় যার আন্ডারে এই মানুষটা বন্দী হয়েছিল, সে কি এই বন্দী মানুষটাকে ওই টেবিল পর্যন্ত যেতে দেবে? তার কারণ এই মানুষটা কি উত্তর লিখবে সেটা তো খুব পরিষ্কার। তাহলে মানুষটা বন্দী থাকা, বন্দী থেকে এই মানুষটা ওই বাড়িটার সমস্ত রকমের সবকিছু অধিকার করে জবরদখল করে যে ভোগ করা, যাকে বলা হয় আমাদের সাধারণ ভাষায় যে জবরদখল করে ভোগ করছে, সেটা তো আরো অনেক দিন চলতে পারতো যদি না ওই নিরপেক্ষ মানুষটা এসে বলতো তুমি কেমন আছো ওই বন্দী মানুষটাকে। আর যদি তাকে বলে দেওয়া হয় হ্যাঁ এবার তুমি লেখো, তাহলে কি হবে? সেটাই এবার এই যে মানুষের প্রচন্ড পরিমাণে ঘর থেকে বেরিয়ে আসা, যেটাকে আমি অতীতে বারবার করে বলেছি যে ভয়কে যদি সরিয়ে দেওয়া যায়,
তাহলে মানুষ যদি ঘর থেকে বেরিয়ে এসে ভোট দেওয়ার একবার সুযোগ পায়, তাহলে কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী। ঠিক ওই বন্দি মানুষটার মতো দশা হয়েছিল এই পশ্চিমবঙ্গের মানুষের, এবং তার থেকেও আরো 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 প্রচুর খারাপ। এবার আসি দ্বিতীয় প্রসঙ্গটা। কেউ মনে করতেই পারেন একটি কালবৈশাখী ঝড়ের মধ্যে দাঁড়িয়ে তাকে যদি জিজ্ঞাসা করা হয় কি হলো, সে বলতেই পারে না না আমি কিছু বুঝতে পারলাম না তো, ঝড় হয়নি তো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সে ভিজে যাচ্ছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় কি করে ভিজলে, সে বলতেই পারে তাই আমি ভিজে গেছি, আমি তো বুঝতে পারছি না তো। একদম সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু এই প্রসঙ্গটা কেন তুললাম? এই প্রসঙ্গটা এই জন্যে তুললাম যে এমন এমন কিছু টিভি চ্যানেল আছে যারা তাদের এক্সিট পোল প্রকাশ করবার আগে বলছে যে না না এই এক্সিট পোল খাটে টাটে না, বেশিরভাগ সময়ই খাটে না, জিরো হয়ে যেতে পারে। এবং কোনো কোনো সঞ্চালক এটাও বলছেন যে তিনি ব্যক্তিগতভাবে সেটাকে বিশ্বাসও করেন না যে এটা হতে পারে, কারণ এখনকার দিনে এআই এসে গেছে, এআই দিয়ে অনেকভাবে মানে ডাটার ভালনাবিলিটি এটা এসে যাচ্ছে। তা ডাটা ভালনাবিলিটি যদি এসেই যায়, যদি সেটা আপনি বিশ্বাসই না করেন, তাহলে বহুল প্রচলিত একটি টিভি চ্যানেলে বসে প্রচুর কোটি কোটি মানুষের সামনে সেটা বলার কি দরকার? এখানেই তো সবচেয়ে বড় অসঙ্গতি। আর প্রত্যেকটা এক্সিট পোল, শুধু দর্শক মন্ডলী আপনাদের যদি এইভাবে বলি যে খেয়াল করে দেখুন, আপনারা এতক্ষণে অনেকেই দেখে নিয়েছেন এক্সিট পোলের অনেকটা অংশ বিভিন্ন চ্যানেলে, আর আমি প্রত্যেকটা ক্ষেত্রে সেই ওপিনিয়ন পোল থেকে এখনো পর্যন্ত বলে যাচ্ছি যে এইবারে এই সংখ্যা তত্ত্ব খাটবে না। এবং আমার কথাটা আশা করি মিলেছে, এই কারণে বলছি যে পরিমাণ মানুষ বাড়ির বাইরে এসে ভোট দিয়েছে, কেউ এক্সপেক্ট করেছিল? বলুক তো, আজকে বলুক, আজকে তো ভোট হয়ে গেছে। কিন্তু আমাদের চ্যানেল থেকে আমরা বারবার বলেছিলাম যদি মানুষ সুরক্ষা পায়, যদি মানুষকে একটু ভরসা দেওয়া যায় যে তাকে কেউ মারবে না, তাকে ভোট দিতে, ভোট মেশিন পর্যন্ত তাকে যেতে দেওয়া হবে, তাহলে সাইক্লোন আসতে চলেছে দুটি, একটির নাম পতন আর একটির নাম পরিবর্তন। যারা পুরনো দর্শক আছেন তারা অবশ্যই সেটা জানেন, যারা নতুন দর্শক এটা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পিছনের এই এপিসোডগুলো একটু দেখে নেবেন। এক্ষেত্রেও ঠিক কি তাই নয়? এতক্ষণ ধরে যে এক্সিট পোলগুলো আপনারা দেখলেন বিভিন্ন চ্যানেলে, বা ওই ওপিনিয়ন পোলগুলো যে দেখেছিলেন, খুব তরতফাত আছে বলে কি মনে হচ্ছে? তার কারণ এবার ডাটাটাই তো হচ্ছে ইটসেলফ ভালনারেবল, বা বলা যায় ডাটা কারোর হাতেই ছিল না। এসআইআর পর্বের পরে এসআইআর শেষ হয়েছে, সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে 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 ভোট শুরু হয়ে গেছে। তাহলে নির্দিষ্ট নির্দিষ্ট বুথে কত কত ভোটার কে কে বাদ গেল, কতটা সংখ্যক পার্সেন্টেজ, কতটা হিন্দু, কতটা মুসলিম, কতটা পুরুষ, কতটা মহিলা, কোন বয়সের কতটা ভোটার অবশিষ্ট থাকলো ভোটের জন্য, এত সূক্ষ্ম ডাটা তাদের হাতে কষার মতো ছিল না। প্র্যাকটিক্যালি মানুষকে তারা বোকা বানিয়েছে। এবং আমি সাবধান থাকতে বলেছিলাম বারবার করে সমস্ত এপিসোডগুলো জুড়ে আমার শুধু দর্শকবৃন্দকে, যে এই সমস্ত ওপিনিয়ন পোলে বিশ্বাস করবেন না, আপনি আপনার মন থেকে যেটা বিশ্বাস করেন, উপলব্ধি করেন, সেইটাকে বিশ্বাস করুন। আর আজকেও ঠিক এই এক্সিট পোলের ক্ষেত্রেও আবার ওই একই কথা বলছি। সেটা কি? ওই যে বললাম, আপনি কালবৈশাখী ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে যদি বলেন যে বুঝতে পারছি না আমি ঝড় হচ্ছে না হচ্ছে না, তাহলে আলাদা ব্যাপার। কিন্তু এই এক্সিট পোলের সংখ্যাগুলো দেখুন, প্রত্যেকেই কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছে। কিন্তু কি আশ্চর্য একটা সংখ্যা! এর থেকে মানে কি বলবো, মানুষকে ভুল বোঝানো আর কি থাকতে পারে? একটা বাচ্চা ছেলেও এই ধরনের ঠাট্টা আর কি বোধহয় বুঝে ফেলবে। বিজেপির সংখ্যাগুলোকে যদি আমি অ্যাভারেজ করে ধরি, আপনারা এতক্ষণ আমি সেই সংস্থাগুলোর নাম করতে চাইছি না, কিন্তু যদি আপনারা ফোনের মধ্যে সেভ করে করে দেখে নিন তো গুনে, বিজেপিকে সবাই মোটামুটি অ্যাভারেজে যদি ধরি ওই 150 থেকে
180 এই সীমার মধ্যে রাখছে। আবার কেউ 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 বলছে 150 থেকে 160, এই 150 থেকে 170, কেউ বলছে 145 থেকে 165, তৃণমূল কংগ্রেসকে 120 থেকে 140, মানে 20টা আসনের মতো তর্থপাত, 10টা আসনের মতো তর্থপাত। এর মানেটা কি? যেখানে এতটাই যদি ন্যারো লড়াইটা হয়ে থাকে ভোটের, যেখানে 10টা আসনের ইধার উধার হয়ে যাওয়া মানে পুরো সরকারটার রূপটাই চেঞ্জ হয়ে যাবে, সেখানে এই ডাটাটা দেওয়ার মানেটা কি? বরঞ্চ তার থেকে এইটা উপলব্ধি করা কি সহজ নয়, যে তথ্যগুলো আপনাদের সামনে এতদিন ধরে তুলে ধরেছি, যে মানুষের গণ আবেগ, সেই গণ আবেগে খড়কুটোর মতো উড়ে চলে যেতে বসেছে এই তৃণমূল কংগ্রেস। কারণ একটা খুব সহজ জিনিস, যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তর অভিযোগ করলেন সেই সকাল থেকে সেন্ট্রাল ফোর্সের বিভিন্ন রকম আচার আচরণের জন্য। রাত্রির বেলা গিয়ে নাকি রেড করেছে তার নেতা, তার অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি বিভিন্ন রকম এজেন্ট, এদের বাড়িতে বাড়িতে বিভিন্ন মানুষের ওপরে নাকি লাগাতার অত্যাচার চালিয়েছে। মানুষের ওপর ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাচারের জন্য এই সেন্ট্রাল ফোর্সকে তিনি গুন্ডা বললেন, বলে থেমে গিয়ে বললেন আই এম সরি ফোর্স, যেটা ওনার এর অতীতেও স্বভাব ছিল। যাই হোক, সেই সমস্ত করবার পর তিনি যেটা আরো বললেন, যে এই নিয়ে নাকি তিনি আবার আদালতেও যাবেন। তো যেতেই পারে, আমাদের দেশের আদালত তো আছেই সব সময়ের জন্য বিচার করবার জন্য। কিন্তু শুধু দর্শকবৃন্দ, আপনারা হিসাব করে বলুন তো, এগুলোই যদি সত্যি হবে, সেন্ট্রাল ফোর্সের এত অত্যাচারই যদি হবে, তাহলে 92% প্রথম এবং দ্বিতীয় দফা অ্যাভারেজ করে 92% মানুষ কেন ভোট দেবে? তাহলে তো মানুষ ভোট দেবে না। এত অত্যাচার করলে মানুষ ভোট দেয়? তারা তো ভোটারদের ওপর, তার মানে যদি সেন্ট্রাল ফোর্স অত্যাচার করে থাকে তাহলে ভোট দেয় তারা? তাহলে তো তারা ঘরের মধ্যেই বসে থাকবে। তাহলে 92% মানুষ ভোট দিল, এটাই হচ্ছে ওনাদের আপত্তি। মানুষ ভোট দিয়ে ফেলেছে, পতন হয়ে গেছে, পরিবর্তন ঘটে গেছে, ঘোষণা শুধু বাকি। এবং যে পরিমাণ সুনামি, জনসুনামি মানুষ দেখেছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সমস্ত প্রথম পর্বের চরম রোদ্দুর এবং গরমকে উপেক্ষা করে মানুষ ঘরের বাইরে এসে, অসুস্থ বৃদ্ধ থেকে শুরু করে একদম যে নতুন জেনারেশন যাদের প্রথম ভোট, তারা পর্যন্ত বেরিয়ে এসে ভোট দিয়েছে, সেটা ইতিহাস তৈরি করে দিয়েছে। এই ঘটনা কি তারপরে কোনো এক্সিট পোল লাগে? এর সঙ্গে যদি কিছু পরিসংখ্যান আপনারা যোগ দেন, পশ্চিমবঙ্গ যখন পরিবর্তন ঘটায় তখন ওই খুচখুচ টুকটুক করে ঘটায় না, ঢাকি প্যান্ডেল শুদ্ধ বিসর্জন দিয়ে দেয়। 77 তাই ঘটেছে, 2011 তাই ঘটেছে, 26 অপেক্ষা করে আছে। তারও আগের ইতিহাস অন্যান্য নিয়ে আলোচনা চলতেই পারে। আর একটা মিল আছে, মুখ্যমন্ত্রী জেতে না পরিবর্তনের সময়, শুধু মুখ্যমন্ত্রী না, তার ক্যাবিনেটও জেতে না। অধিকাংশ ক্যাবিনেট মন্ত্রী হেরে যায়, সিপিএম আমলেও তাই হয়েছে 2011-তে। এই তথ্যগুলোকে যদি যোগ দেন এবং ভোটদানের হারের একটা বিস্ময়কর জিনিস যেটা বলে শেষ করব, সেটা হচ্ছে শহরের মানুষের ভোট। স্মরণাতীত কালের মধ্যে অত্যন্ত বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষদেরও স্মরণ করতে বলছি, কলকাতা শহরে কখনো এটা দেখেছেন 80-85% ছাড়িয়ে যাচ্ছে ভোটের হার কোন একটি ভোটে? যেখানে কলকাতা শহর 59, 60, 55, 65, যদি 65% ভোট দেয় তো কলকাতা শহরে তো ভাবতে হবে বিরাট ব্যাপার হয়ে গেছে। সেখানে কলকাতা শহরের বিভিন্ন কেন্দ্রে যদি অ্যাভারেজেও ধরা হয় 85 পার হয়ে 90 টাচ করছে ভোটের হার, এরপরে আর অবশিষ্ট কি থাকে? আর তার সঙ্গে এটাও মানে কাউন্ট করুন
যে ওই যে 30% হিসাব, ওই 30% আর তৃণমূল কংগ্রেসের পক্ষে নেই। সেই 30% কিন্তু আইএসএফ, সিপিএম, কংগ্রেস, মিম, আর একটা কি জানো, ইউজিপি, এতগুলোর মধ্যে ভাগ হয়েছে। মোট কথা তৃণমূল কংগ্রেসে সেটা আর নেই, থাকলেও 2-3%। তার সঙ্গে যোগ দিন 90 লক্ষ ভোট, মানে ভুয়ো ভোটারের নাম বাদ যাওয়া, বা তার থেকে যদি আরো সেফ ভাবে গুনতে চান 65 লক্ষ মতো যেটা মৃত, মানে ডুপ্লিকেট ভোটার, অস্তিত্বহীন ভোটার, সেটা বাদ গেছে। তারপর এই পরিমাণ যে মানুষ বেরিয়ে এসেছে, এটা শুদ্ধ ভোটার তালিকার ভোট। এই সমস্ত যদি হিসাব করেন, এই সবকটা এক্সিট পোলকে আমি ব্যক্তিগতভাবে মানুষের ভাষার তরফ থেকে অপোজ করছি, এবং বিজেপির ক্ষেত্রে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ল্যান্ডস্লাইড ভিক্টরি, এটা আমি ব্যক্তিগতভাবে এক্সপেক্ট করছি। সুধী দর্শকবৃন্দ, আপনারা কি এক্সপেক্ট করছেন? আপনাদের এলাকায় এলাকায় আপনারাও ভোট দেখেছেন, আশা করি সবাই সুস্থভাবে বাড়ি ফিরেছেন, একটাও মৃত্যু ঘটেনি গোটা রাজ্যে, একটা গুলি চলেনি, বোমা পড়েনি। নির্বাচন কমিশনকে অবশ্যই দ্বিধাহীনভাবে স্যালুট জানাতে হবে, এবং তারপর মানুষ যে ভোট দিয়েছে তাতে যে যেখানে জিতবে সেটাকে মেনে নিতে হবে, সঙ্গে সাবধানতা রাখতে হবে ইভিএম মেশিনের। অবশ্যই যে নির্বাচন কমিশন, যে সেন্ট্রাল ফোর্স এতটা করতে পারে, তারা নিশ্চয়ই মানুষের গণতান্ত্রিক যে রায়দান, সেটা যে বাক্সগুলোর মধ্যে রয়েছে, আশা করছি সেগুলো অবশ্যই সুরক্ষিত থাকবে। তার কারণ তাদের হাতেই আমরা দেশের যে নাগরিকরা, তারা এত দিন যাবৎ সুরক্ষিত আছি, থেকেছি অতীতে। একের পর এক যুদ্ধে এনারাই, দেশের সেনারাই আমাদেরকে বিদেশি শত্রুর আক্রমণ থেকে বাঁচিয়েছেন, রক্ষা করেছেন। এবং এই যে বিদেশি শত্রুর আক্রমণ, নিঃশব্দ আক্রমণের দ্বারা এই ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গ ভূখণ্ড প্রায় দখল হয়ে যেতে বসেছিল, তার বিরুদ্ধে গণতান্ত্রিক রায়দান করে মানুষ যে বাক্সগুলোর মধ্যে সেই রায়দানটা করা আছে, যে যুদ্ধ জয়ের প্রত্যাশী হয়ে আছে, ভোট যুদ্ধ জয়, সেটা নিশ্চয়ই ওই সেন্ট্রাল ফোর্সের ওই নিরাপত্তা বেষ্টনীতে, নির্বাচন কমিশনের নজরদারিতে অবশ্যই সুরক্ষিত থাকবে। এবং আবার বলছি, বিজেপি ল্যান্ডস্লাইড ভিক্টরি। অতীতে কংগ্রেসের জমানা শেষের সময় বাম জমানার যেমন, বাম জমানার পতনের সময় তৃণমূল কংগ্রেসের শুরু জমানা যেমন, তেমনি এই তৃণমূল কংগ্রেস নামক অপশাসনের অবসানে বিজেপি যে সরকার যদি গঠন হয়, তার ক্ষেত্রেও সেরকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি এক্সপেক্ট করছি। সংখ্যাটা আপনারা আপনাদের কমেন্ট বক্সে প্রেডিক্ট করুন, হাত খুলে লিখুন, নিজেদের এক্সপেরিয়েন্স আরো মানুষকে জানান। শেয়ার বাটনটায় ক্লিক করে সাবস্ক্রাইবটা একটু করুন, যাতে আরো অন্যান্য এপিসোড দেখতে পান। তার জন্য নোটিফিকেশন অন রাখুন। আর লাইক করা না করাটা সেটা আপনার অবশ্যই নিজস্ব ব্যক্তিগত অভিরুচি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। সবাই ভালো থাকবেন। নমস্কার।